সেটা কিন্তু পরে মঞ্জুকে ফেরত দেওয়া হয়েছে, সেটা ঠিকই, কিন্তু আমার কিন্তু খুব এখনো স্পষ্ট মনে আছে সে মঞ্জুকে আমি এটা দিয়েছি। এবং তারপরে এর মধ্যে যে আমাদের ওই সংঘাতের কারণে কিংবা সংঘর্ষের কারণে আমাদের যে বন্ধুত্বের যে চিড় ধরা, সেটি কিন্তু হয়নি। কারণ তারপরে যখন ম্যাট্রিক পরীক্ষার সময় আমরা মঞ্জুর কাছে কীরকম ধরনের সে কি অঙ্ক করবে না করবে এগুলো নিয়ে আবার তার সেই বারান্দায়, দয়াগঞ্জে সেই বারান্দায় বসে আমরা করতাম। মঞ্জুর একসময় ঘুড়ি উড়াতো, কিন্তু ঘুড়ি উড়ানো মানে কি, ওই দলবল পাড়ার ছেলেপিলেদের নিয়ে ঘুড়ির একটা মাঞ্জা দেওয়া, কিন্তু সে এমন নিখুঁত ব্যাপার যে সে মাঞ্জা টাঞ্জার সময় সে নিজে থাকবে না আর কি, সে দেখবে, সমস্ত ব্যবস্থা করে দেবে, কিন্তু ওই মাঞ্জা দেওয়াটা তার নিজের হাতে সে করবে না, ওই কাঁচটা লেগে যাবে, রং লেগে যাবে হাতে, এগুলো খুব নিপাট নিখুঁত একটা মার্জিত ছেলে। আমরা সে সময় বন্ধু ছিলাম, পরেও বন্ধু থেকেছি, এখনো বন্ধু, এবং আমি মনে করি আগামী দিনগুলোতে আমরা তেমনি উষ্ণ বন্ধুই থাকবো। মঞ্জু, তোমাকে শুভেচ্ছা। অর্ধ শত বছর পরেও আবার প্রমাণ করতে হলো তুমি আমার বন্ধু। আমি তোমাকে সবসময় যেভাবে দেখেছি ছোটবেলা থেকেই, তুমি আমাদের সবার চাইতে একটু আলাদা ছিলা। আমার মনে পড়ে যে আমরা যখন ক্রিকেট খেলতাম তুমি আমাদের সঙ্গী হতে, কিন্তু যখন ফুটবল মাঠে তোমাকে কখনো পাইনি, কারণটা আমার জানা নাই। আরেকটা যেটা সাধারণ মানুষ অবশ্যই জানার কথা না, তোমার অফিসে একদিন আমি গেলাম, তুমি একটা কাগজে কিছু একটা আঁকছিলে, আমি কাগজটা টেনে দেখলাম তুমি একটা স্কেচ করেছো কোনো এক ভদ্রলোকের চেহারাটা, না বলতে আমি বুঝে ফেলেছি কার চেহারা। আমি তখন প্রশ্ন করেছিলাম যে তুমি এটা কবে থেকে জানো? তুমি আমাকে জিজ্ঞেস করলে যে তোমার ছবি আঁকবো। আমি বললাম দরকার নেই, রেকর্ড রাখার দরকার নেই। আমার মনে হয় সাধারণ পাবলিক হয়তো জানে না তুমি পেন্সিল এত সুন্দর স্কেচ করতে পারো। অধিকাংশ ক্ষেত্রে আমি তার চিন্তা ভাবনা কাজকর্মের কঠোর সমালোচনা করছি, প্রায় ক্ষেত্রে তাই হয়, কিন্তু তারপরও আমাদের একটা সম্পর্ক রয়ে গেছে এই জন্যে, পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য। এই ঢাকা প্রথম যে বড় যে জিপ গাড়িটা ওনারই আমদানি করা দেশে প্রথম, কিন্তু তিনি আবার মনে করেন কি অধিকাংশ মানুষ চলে রিক্সা, প্রয়োজন বোধে গাড়ি বন্ধ করে রাস্তা রিক্সা। আর ওনার জীবনটা পুরোটা হচ্ছে ফুল অফ কন্ট্রাডিকশন। তার মধ্যে উনি মিডিয়েট করে চলেন যেটা নাকি বাস্তবসম্মত। আপনার বন্ধু জনাব আবেদ খান বলছিলেন যে আপনি ক্রিকেট দল করতেন, এবং কিন্তু ফুটবল নয় কেন? দেখেন, যখন আমরা দয়াগঞ্জে থাকতাম তখন এই সাধনা ঔষধালয় ওদের একটা মাঠ ছিল, কোন একটা পুকুরের মতো ছিল। তো আমি দূর থেকে লক্ষ্য করলাম যখন খেলা চলছিল যে বল থুয়ে পায়ে মারে। তখন আমি ভাবলাম যে এই খেলা আমার দ্বারা সম্ভব নয়। ক্রিকেট খেলাটা নিয়ম আছে, মানে হাতটা ঘুরাইতে নিয়ে আসতে হবে। এখন আপনি বাউন্সার দেন বা যাই করেন, কিন্তু যদিও সব ছেলে পেলে মানুষ তখন, কিন্তু আমি দেখলাম বল একদিকে, সে একদিকে, মানে ইটস এ কাইন্ড অফ রাফ গেম ফুটবল। এবং আপনি বলছেন বলে না লাথি দিয়ে পায়ে লাথি দিল, তখনই আপনি চিন্তা করেছেন এই খেলা আমার দ্বারা সম্ভব নয়। আর এই যে ঘুড়ি উড়াতে পছন্দ করতেন, কিন্তু আমরা তো জানি যারা ঘুড়ি উড়ায় তারা নিজেরাও মাঞ্জা দিতে পছন্দ করে, তার কতটা ধার হলো। আপনি সেসবে না থেকে ঘুড়ি উড়াতেন। আমি যাদের সাথে মেলামেশা করি অত্যন্ত ইন্টিমেটলি এবং ঘনিষ্ঠভাবে করি। এমন না যে আমি মাঞ্জা দিতে দেব না, আমি উচ্চ বংশগত দূরে দাঁড়িয়ে থাকবো, না তা নয়, তারাই উৎসাহ করে করছে। আচ্ছা। এবং ঘুড়ি উড়ান থেকে আমি একটা জিনিস জীবনে শিখেছি, সেটা হলো যে ঘুড়ি তো যদি লাটাইতে অনেক সুতা থাকে, তো যখন ঘুড়িতে প্যাচ লাগবে, তাই না, আপনি সুতা ছাড়াতে থাকবেন যদি আপনি যত শক্তিশালী না হন। তাহলে হয়তো সে ঘুড়ি লাটাইতে যদি কম সুতা থাকে অটটা কেটে যাবে, এই ছিল একটা। আর যে গায়ে শক্তি থাকে তো খাড়া টান দিলে ওটা হয়। আমার গায়ে তো সেরকম শক্তি কখনোই ছিল না। অতএব এই যে সুতা ছাড়তে হবে, অথবা জোরে টান দিতে হবে, অথবা লাটাইতে যথেষ্ট সুতা থাকতে হবে যদি ঘুড়িতে মানে কাটাকাটি খেলতে চান। এইসব খেলার কলা কৌশল আপনার রাজনীতিতে কাজে লেগেছে? কলা কৌশল তো জীবনে বাস্তবতা যেটা, সেটা হলো যে একটু সাবধানতা অবলম্বন করুন, খেলাটা বোঝার চেষ্টা করুন,
আপনি যদি মন্ত্রী হয়ে মনে করেন আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, তাই না, এবং প্রধানমন্ত্রীকে যে আপনি উপদেশ দেওয়ার চেষ্টা করেন তারও যদি আপনার অসুবিধা হতে পারে, তাই উনি জিজ্ঞাসা করলেও আপনি তার দ্বারা প্রভোকেটেড হবেন না। আর তার কারণ হলো উনি হয়তো আপনাকে পরীক্ষা করে দেখছেন। একজন মন্ত্রী বড় জোর তার লাইন মিনিস্ট্রি সম্পর্কে কথা বললেও বলতে পারে, আর প্রধানমন্ত্রী বা প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি সার্বিকভাবে জিনিসটা দেখেন, উনি সমস্ত সরকারটাকে দেখেন। আমি তো সমস্ত সরকারটাকে কখনো দেখি। এই পরিমিতি বোধগুলো এই খেলাধুলার মধ্যে থেকে আসে। আপনার আরেক বন্ধু জনাব NM হারুন বলছিলেন আপনার লাইফ ফুল অফ কন্ট্রাডিকশন, আপনি একমত? হ্যাঁ, যে জিওগ্রাফিতে লেখাপড়া করলাম, আর্কিটেক্ট হতে চাইলাম, আর্কিটেক্ট হতে পারলাম না, সম্পাদক হব কখনো আমি চিন্তাও করি নাই, অথবা আমি রাজনীতিতে আসবো এটা কখনো চিন্তাই করি নাই যদি রাজ্জাক ভাই বাকি ভাইয়ারা যদি আমাকে নমিনেশন না দেয়। এবং আমার একজন ঘনিষ্ঠ বন্ধু যে মানে আমার ক্যাবিনেটে, মন্ত্রিসভা নয়, হল ফজলুল হক মুসলিম হলের ক্যাবিনেটে মাখন, সে এটা প্রতিবাদ করেছিল। তাহলে অনেক কিছু ঘটেছে যেটি আপনি চাননি। মানে আমার জীবনটা অপরিকল্পিত সেই অর্থে। আমি যদি জিজ্ঞেস করি যে আপনি যদি আরেকবার জন্ম নেন, পুনর্জন্মে বিশ্বাস করেন, তাহলে আপনি এই গত জীবনে যা করেছেন সেটি কি করবেন নাকি অন্য কিছু করবেন? আমি চাকরি করব। চাকরি করবেন? হ্যাঁ। আচ্ছা। আমার বন্ধু বান্ধবকে এটা বললি, এটা তো মাস গণে তো। হ্যাঁ। আর আমাদের প্রতিদিনই মাসের শেষে যে দিতে হবে, একটা কলকারখানা চালানো, ব্যবসা বাণিজ্য করা, তার চেয়ে অনেক সিম্পল জীবন আপনি বেছে নিতে চান। কিন্তু চাকরি তো অনেক উপরে ওঠা যায়, অনেক সফলতা অর্জন করা যায়। যে মূল কথাটা হলো নিজে যে দায়িত্বটা নেবেন বা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে সেটাকে আপনার সঠিক যথাযথভাবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে সফল, মানে একটা কথা আছে, নাথিং সাকসিডস লাইক সাকসেস। আপনার এই গত জীবনের বা এই জীবনের বড় কোনো ভুল আপনার মনে হয় যেটি ভুল হয়েছে, করা হয়নি, করা উচিত হয়নি? না, সিদ্ধান্তই নেই। ও সিদ্ধান্তই নেন? ফুটবল খেলার মতো। আচ্ছা। ওইরকম সিদ্ধান্তে আমি কখনো পড়ি নাই। এই যে 1/11 পর আমি সেই অর্থে কিন্তু লোকে আমাকে খুব চতুর মনে করে, হয়তো চালাক মনে করে, কেউ বুদ্ধিমান মনে করতে পারে, অনেকে মনে করে অনেক যোগাযোগ আছে এটা সেটা ইত্যাদি। কিন্তু আমাকে যদি টেলিফোন করে একজনের দেশ ছাড়তে না বললে তাহলে কিন্তু আমি দেশ ছাড়তাম না। এটা আমার মাথার ভিতরে আসে নাই। দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা আরো একটি বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে জনাব আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘদিনের ড্রাইভার দুলাল তার সম্পর্কে কি বলছেন শুনবো, সেই সঙ্গে তৃতীয় মেয়ের স্বামী হাসান ইব্রাহিম কি বলছেন। উনি খুব ভালো লোক এবং ভালো বিধায়ী তো আমি ওনার সাথে 36 বছর চাকরি করতেছি। এবং আজকে আমার ছেলে একজন জাতীয় দলের ফুটবলার, একজন ক্রিকেটার, সেকেন্ড দলে আছে, একাডেমিতে আছে। এর পিছনে ওনার অনেক অবদান আছে। আমার ছেলে মেয়েদের মানুষ করার পিছনে গরিবের সাহায্য করে অনেক। এরকম যদি বাংলাদেশে 200 লোক থাকতো তাহলে এই দেশের লোক গরিব থাকতো না। What I value most about him, about my father-in-law Anwar Hossain Manju, is how much himself he values family and how he defines family. To him, family is kin, family is his daughters, his wife, his brother, his siblings, his nephews, but also family is all of Bangladesh. And I, being not a Bangladeshi myself, I have learned really to love not just my wife and the family of my wife, Anwar Hossain Manju, and the extended family, but the land and the people that he loves. He loves the people, he also loves the land. This is why he takes care of his farm as if it's another daughter of his. And this is a man of loyalty first and foremost, and accordingly I really appreciate him. আমরা আপনার সাথে 36 বছর কাজ করেছে ড্রাইভার দুলাল, তার কথাও শুনছিলাম। তারা দুজনে আপনাকে ভালো মানুষ হিসেবে বলছিলেন। আপনি নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? খারাপ মানুষ কখনো আমি নিজেকে মনে করি না, তবে ভালো এবং মন্দের এর একটা সীমাবদ্ধতা তো আছে। যতটুকু আপনার সঙ্গতিতে কুলায়, এটা আমাদের ধর্মেও বলে, আপনি মানুষকে সাহায্য করার চেষ্টা করুন। আর একটা জিনিস আমি
বিশ্বাস করি যে কারো উপকার করতে না পারলেও অপকার করা উচিত হবে না। আমি তো স্বৈরাচার সরকারের মন্ত্রী ছিলাম, গণতান্ত্রিক সরকারের মন্ত্রী ছিলাম, কিন্তু আমি কারো গায়ে আঁচড় দিয়েছি এই কথাটা, এই অভিযোগটা আমার সম্পর্কে কেউ করবেন বলে আমি বিশ্বাস করি না। এই যে আপনি মন্ত্রী ছিলেন বা আপনারা প্রায়শই আপনি অনেক সময় বাংলাদেশের মন্ত্রীর পোর্টফোলিও চালিয়েছেন, আপনারা দেশ চালান, আপনাকে কে চালায়? ব্যক্তি আনোয়ার হোসেন মঞ্জুর কার সাথে পরামর্শ করেন? আমি যেহেতু বহুমাত্রিক লোকের সাথে আলাপ আলোচনা করি, বহু চিন্তা ভাবনা বিশ্বাসের মানুষের কথা বসা করি, এর ভিতর থেকে একটা অ্যাভারেজ করতে হয়। আই বিলিভ ইন দ্য থিওরি অফ অ্যাভারেজ। কেননা এটা একটা আমার মতো করে জিনিসটা চলবে এটা হতে পারে না। লাইফ ইজ কম্প্রোমাইজ। দিস ওয়ার্ল্ড অর প্ল্যানেট যদি সোলার সিস্টেম হয়, ইটস এ কাইন্ড অফ কম্প্রোমাইজ। এটা নিয়মের মধ্যে চলে, এটা কানুনের ভিতরে চলে, কিন্তু নিজস্ব একটা গতিপথও আছে যেটা আরেকজন নির্ধারণ করে দেন। এমন কিছু কি আছে যেটি আপনাকে রাতে ঘুমাতে দেয় না? না, অসম্ভব। আমি একদম মানে কঠোর শ্রমিকের মতো রাত্রে ঘুমাই। আপনি গত 30 বছরে প্রতি শুক্রবার আপনার সাভারের বাগান বাড়িতে গিয়েছেন, তার মানে ওখানে কি আপনার পশু পাখি এবং গাছপালার প্রতি আকর্ষণ বা আপনার সময়টির প্রতি? হ্যাঁ, এটা আমার মেয়ে যথার্থই বলছে, ইটস এ কাইন্ড অফ থেরাপি। এই নেচারের সাথে থাকলে পরে যেটা আপনি শেখেন, যদি আপনি খেয়াল করার, অবলোকন করার সময় থাকে, সেটা হলো যে ইউ হ্যাভ গট টু হ্যাভ লট অফ প্যাশন্স। অনেক ধৈর্যের প্রয়োজন হবে। রাতারাতি একটা গাছ মানে বড় হয়ে যায় না, বড় হয়ে যাবে না। রাতারাতি একটা গাছে ফল হবে না। আমি ব্যাংকক থেকে রাম্বুতা ফলের গাছ নিয়ে এসেছিলাম। ধারণা ছিল ওদের ওখানে আমরা মোটামুটি একই ক্লাইমেটের দেশ, তারা আমাদের এখানে বেশ কিছু হতে পারে। এবার আমি ওখানে অর্কিড করি, ব্যবসায়িক ভিত্তিতে কিছু করি না। এই রাম্বুটানের যে সময় প্রথম ফল হলো, কয়েকটা ফল হলো। এবছর খোদার রহমতে অনেক ফল হয়েছে, কারণ গাছটার বয়স বড় হয়েছে, প্রায় 20 বছর হয়ে গেছে। এই গাছগুলি বিভিন্ন সিজনে বিভিন্ন রূপ নেয়। কোনো গাছ আছে এভার গ্রিন, সারা বছরই থাকে। কোনো গাছ আছে শীতকালে একদম জানটা বাঁচাবার জন্য সে কুচকে থাকে। আবার বর্ষাকালে সেটা, বর্ষাকালে বলবো না, সিজনের পরিবর্তনের সাথে সাথে এই পাতাগুলি সবুজ, কিন্তু একটা সবুজ না, কিন্তু অনেক সবুজ। সে স্তরে স্তরে সিজনে তার এই সবুজের ঘনত্ব বা পরিবর্তন হচ্ছে। তাহলে প্রকৃতি হচ্ছে আপনার থেরাপি, যেটি আপনার মেয়ে বললেন। এটি আপনার নিশ্চয়ই অনেক ভক্ত আছে, আপনি কার ভক্ত? এটা কখনো চিন্তা করি নাই। রাজনৈতিক জীবনে অবশ্যই আমি বঙ্গবন্ধুর কথা বলবো। তার কারণ হলো, যখন মানে আমি যখন হলে জিতলাম, জেতার পরে তৎকালীন সরকারি দলের ছাত্ররা আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে মারলো। তো সন্ধ্যার সময় রাজ্জাক ভাই বঙ্গবন্ধু বাসায় নিয়ে গেলেন। তার যে কাপড় চোপড়, লুঙ্গি চন্দ্রগঞ্জি করে নেমে সময় রাজ্জাক ভাইকে চার্জ করলেন। লজ্জা করে না? ছাত্রলীগের ছেলে মার খেয়ে এসেছে। এই আমার সমস্ত ব্রেনটা চেঞ্জ হয়ে গেল। এই যে তিনি একটা বিধ্বস্ত মানে সংগঠনকে, আমি একটা বিধ্বস্ত মানুষ, বিধ্বস্ত এই অর্থে আমি তো ভাবছিলাম ওখানে নির্বাচন হবে, আমি 5টা পর্যন্ত ভোটের পরে বাসায় চলে আসলাম, তখন কাকরাইল থাকতাম। তো আমি ভাবলাম পরাজিত হলে কি বলবো, জিতলে কি বলবো, কিন্তু সেভাবে ঘটনা ঘটে নাই। এই যে তিনি, হি ওয়াজ লাইক এ ম্যাজিশিয়ান। এইটা কিন্তু আমি রাজনৈতিক উদ্দেশ্য কোনো চরিতার্থ করার জন্য কথা বলছেন না। এমনিতে রাজনীতির বাইরে অন্য কারো ভক্ত কি আপনি, সমাজ জীবনে বা অরাজনৈতিক কোনো মানুষের? আমি তো মনে করি আমার ভক্ত কারা, যেমন আমি আমার গ্রামবাসীকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে, সে যে রাজনৈতিক দলই হোক না কেন। রাইট। এমনিতে আপনার থেকে মানে আমাদের দল যেটি জানতে পেরেছে যে আপনি চলচ্চিত্র দেখতে খুব একটা পছন্দ করেন না, কেননা ফিকশন, অন্যের তৈরি করা গল্প, অন্যের তৈরি করা প্রেম জীবন, নায়ক নায়িকা। তো কেন আপনাকে ফিকশন টানে না?
নিজের জীবনের দিকে তাকালে পরে তো আপনি যেটা শেখেন বা পছন্দ হয় তার উপরে আপনি মানে কথাটা আরেকজনের জীবন আমি অটোবায়োগ্রাফি ছাড়া, হ্যাঁ সেটা তো সত্যি ঘটনা, কিন্তু আপনি বলছেন যে কাল্পনিক কাহিনী, ওগুলো কাল্পনিক না, ওগুলো আরেকজনের জীবন থেকে নিয়েছে, আমার জীবন থেকে নেয় নাই। যদি আপনার রবীন্দ্রসঙ্গীত শোনার মতো ধৈর্য থাকে তাহলে আপনার একটা অদ্ভুত অনুভূতি আপনার ভিতরে হবে, যেটা প্রথম জীবনে আপনার হয় নাই। কিসের উপরে তিনি লেখেন নাই, এবং তার শব্দ আমি তো মূল্যায়ন করতাম, আমি সাহিত্যের ছাত্র না, কিন্তু এখন আমি শুনি, কখনো কখনো শুনি, খুব ভালো লাগে। আপনার জীবনের সংজ্ঞা আপনার কাছে কি বা কিভাবে দেখেন? জীবনের সংজ্ঞা হলো পরিশ্রম, জীবনের সংজ্ঞা হলো নিয়মানুবর্তিতা, জীবনের সংজ্ঞা হলো শৃঙ্খলা, জীবনের সংজ্ঞা হলো সফলতা, জীবনের সংজ্ঞা হলো প্রতিজ্ঞা। আরো কয়েকটা প্রশ্ন আমরা একটু দ্রুত করব, যে এখনো করা হয়ে ওঠেনি এমন কোনো কাজ আছে আপনার? আমি কখনো তা মনে করি না। প্রতিদিন রাতে বিছানা ঘুমাবার আগে আমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই, কারণ আজকের দিনটা শেষ দিন হতে পারে, অতএব পরিপূর্ণ হয় নাই এটা আমি কখনো বিশ্বাস করি না। যে পারপাজে, যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, আমার দ্বারা শুধু ততটুকু অর্জন সম্ভব। যদি আপনি নির্বাসনে যান, সাথে কি নিয়ে যাবেন? নির্বাসন মানে আবার দেশ ছাড়া হোক অথবা এককভাবে কোথাও চলে যেতে হলে আপনার সঙ্গী কি হবে? দেখেন, এই 2 বছর আমি দেশে ছিলাম না বা দেশ থেকে বেরিয়ে গেলাম, আমার সাথে কিন্তু কোরআন শরীফ থাকতো, কিন্তু এটা কিন্তু পরিকল্পিত ভাবে নেই নাই। আমি তাই বলেছি, আমার জীবনে সব অ্যাক্সিডেন্ট। অতএব কি নিয়ে যাব এটা চিন্তা আমি করি না, কি নিয়ে যেতে পারবো না সেটাই চিন্তার বিষয়। কেননা আমরা একটা মানে আমার জীবনের এই পর্যায়ে যদি আপনি আমাকে ধরেন, আমরা স্বাধীনতা চেয়েছি, স্বাধীনতার সাথে ছিলাম, অবশ্যই আমরা পাকিস্তানি তাদের সহযোগী নই, ইত্যাদি ইত্যাদি, সবই প্রযোজ্য আমাদের জন্য। রাজনীতি বা রাজনীতিবিদ, রাষ্ট্র, মানুষের মৌলিক যে অধিকারটা, এইটা নিশ্চিত করা উচিত। এই মাকান, কাপড়া, রুটি, এটা রাষ্ট্রের অনেক বিরাট, এটা সম্পদের উপর